দেওয়ানি কার্যবিধি আইন 1908-এর 11 থেকে 20 নম্বর ধারা সমূহ নিচে আলোচনা করা হল। ধারা 11, রেস জুডিকেটা দোবারা দোষ। নিচে বর্ণনা দেওয়া হল, কোন আদালত এমন কোন মামলার বা বিচার্য বিষয়ের বিচার করবেন না, যার বিচার্য বিষয়বস্তু প্রত্যক্ষ ও মূলত একই পক্ষসমূহের মধ্যে পূর্ববর্তী কোন মামলার প্রত্যক্ষ ও মূলত বিচার্য বিষয়বস্তু ছিল, অথবা পক্ষসমূহের মধ্যে যাদের ভিতরে তারা অথবা তাদের কোন একজন একইরূপ অধিকারের শর্তে মামলায় দাবি করছেন এবং মামলাটি এমন একটি আদালতে শ্রুত ও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, যে আদালত এরূপ পরবর্তী মামলা অথবা মামলায় এরূপ বিচার্য বিষয় পরবর্তীতে উত্থাপিত হয়েছে, তার বিচার করতে এখতিয়ার সম্পন্ন। ব্যাখ্যা 1, পূর্ববর্তী মামলা বলতে এমন মামলা বুঝাবে যা আলোচ্য মামলার পূর্বে অথবা পরে যখনই দায়ের করা হয়ে থাকুক, যার বিচার সম্পন্ন করা হয়েছে। ব্যাখ্যা 2, এই ধারার উদ্দেশ্যে কোন আদালতের যোগ্যতা, উহার রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার সম্পর্কিত বিধি বিধানসমূহের বিষয় উল্লেখ না করেই নির্ধারণ করতে হবে। ব্যাখ্যা 3, উপরি উল্লেখিত বিষয়টি পূর্ববর্তী মামলায় একপক্ষ কর্তৃক দাবিকৃত ও অপর পক্ষ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অস্বীকৃত বা স্বীকৃত হতে হবে। ব্যাখ্যা 4, পূর্ববর্তী মামলায় যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মামলার প্রত্যক্ষ ও মূলত বিবেচ্য বিষয় বলে ধরে নিতে হবে। ব্যাখ্যা 5, যে প্রতিকার আর্জিতে প্রার্থনা করা হয়েছে তা ডিক্রিতে সুস্পষ্টভাবে মঞ্জুর করা না হয়ে থাকলে অত্র ধারার উদ্দেশ্যে তা দিতে অস্বীকৃত হয়েছে বলে ধরতে হবে। ব্যাখ্যা 6, যখন একের অধিক ব্যক্তি কোন সাধারণ অধিকার বা সকলের স্বার্থ সংশ্লিষ্ট কোন ব্যক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মামলা করে, তখন উক্ত স্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল লোক অত্র ধারার উদ্দেশ্যে ওই রূপ মামলাকারী ব্যক্তিগণের অধীনে দাবি করছে বলে ধরতে হবে। ধারা 12, অতিরিক্ত মামলার ব্যাখ্যা। নিচে বর্ণনা দেওয়া হল, কোন নিয়মাবলীর অধীনে একজন বাদীকে যখন কোন বিশেষ কারণ সম্পর্কে অতিরিক্ত মামলা দায়ের করা হতে নিবারণ করা হয়, তখন যে আদালতের প্রতি এই কোড প্রযোজ্য হয় সেরূপ কোন আদালতে সে একই কারণ নিয়ে মামলা করতে পারবে না। ধারা 13, যখন বিদেশি রায় চূড়ান্ত হয়। নিচে বর্ণনা করা হল, যখন একই পক্ষসমূহের মধ্যে অথবা যাদের সূত্রে তারা অথবা তাদের কেহ একই অধিকারের সত্ত্ব দাবিকারী এমন পক্ষসমূহের মধ্যে যখন কোন বিষয়ে কোন বিদেশি রায় দ্বারা সরাসরি সিদ্ধান্ত ঘোষিত হয়, তখন উক্ত রায় নিম্নলিখিত ক্ষেত্রে ব্যতিরেকে চূড়ান্ত বলে গণ্য হবে। ক, যেখানে যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক ইহা ঘোষিত না হয়ে থাকে। খ, যেখানে মামলার গুণাগুণের উপর ইহা দেয়া হয়নি। গ, আন্তর্জাতিক আইনের ভুল ধারণায় অথবা মামলাটির প্রতি প্রযোজ্য বাংলাদেশি আইন অস্বীকার করে রায় প্রদান করা হয়েছে বলে কার্যক্রম দৃষ্টে প্রতীয়মান হবে। ঘ, যে আইনগত ব্যবস্থার মাধ্যমে রায়টি লাভ করা হয়েছে, তা যদি স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী হয়। উম, যেখানে ইহা প্রবঞ্চনার মাধ্যমে লাভ করা হয়েছে। চ, যেখানে এতে বাংলাদেশে প্রচলিত কোন আইনের পরিপন্থী কোন দাবি বজায় রাখা হয়েছে। ধারা 14, বিদেশি রায় সম্পর্কে অনুমান। নিচে বর্ণনা করা হল, বিদেশি রায়ের সত্যায়িত নকল বলে কথিত কোন দলিল আদালতে পেশ করা হলে এবং বিপরীত কোন প্রমাণ না পাওয়া গেলে আদালত ধরে নিবেন যে রায়টি উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতই প্রদান করেছেন, কিন্তু উক্ত আদালতের এ ব্যাপারে এখতিয়ার ছিল না বলে প্রমাণিত হলে ওই রূপ অনুমান উঠায় নেওয়া হবে। ধারা 15, যে আদালতে মামলা দায়ের করতে হবে। নিচে বর্ণনা করা হল, প্রত্যেকটি মামলা উহা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে। ধারা 16, বিষয়বস্তু যেখানে অবস্থিত, মামলা সেখানেই দায়ের করতে হবে। নিচে বর্ণনা করা হল, যে কোন আইনে নির্ধারিত আর্থিক বা অন্যান্য এখতিয়ার সাপেক্ষ। ক, খাজনা বা মুনাফাসহ বা ব্যতীত স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য। খ, স্থাবর সম্পত্তি বাটোয়ার জন্য। গ, স্থাবর সম্পত্তির বন্ধক বা দায় চার্জ উদ্ধারের অধিকার, হরণ, বিক্রয় বা ঘ, স্থাবর সম্পত্তির অন্য কোন প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের জন্য। উম, স্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য ক্ষতিপূরণের দাবিতে। চ, আটক বা ক্রোকৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য।
আনীত মামলাগুলি যে সকল আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত, অথবা গ দফায় বর্ণিত মামলার ক্ষেত্রে যে স্থানে মামলার কারণ পূর্ণভাবে অথবা আংশিকভাবে উদ্ভব হয়, সেসব আদালতেই দায়ের করতে হবে। তবে শর্ত থাকে যে, বিবাদী কর্তৃক বা তার পক্ষে দাখিলি কোন স্থাবর সম্পত্তি সম্পর্কিত প্রতিকার বা উহার অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা, প্রার্থী প্রতিকার যদি সম্পূর্ণরূপে বিবাদীর ব্যক্তিগতভাবে আনুগত্যের ফলে লাভ করা যায়, তবে তাহলে যে আদালতের স্থানীয় সীমানার মধ্যে সম্পত্তি অবস্থিত, অথবা দফায় বর্ণিত ক্ষেত্রে যে স্থানে পূর্ণ বা আংশিকভাবে মামলার কারণ উদ্ভব হয়েছে, অথবা যে আদালতের স্থানীয় সীমানার মধ্যে প্রকৃত পক্ষে এবং স্বেচ্ছায় বিবাদী বাস করে বা ব্যবসা বাণিজ্য চালায় বা ব্যক্তিগতভাবে লাভের জন্য কর্ম করে, সেই আদালতে দায়ের করা যাবে। ধারা 17 বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা। নিচে বর্ণনা করা হল স্থাবর সম্পত্তি সম্পর্কিত বা উহাতে অনিষ্টের কারণে আনীত মামলার সম্পত্তি যদি বিভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে থাকে, তাহলে উক্ত সম্পত্তির অংশ বিশেষ যে আদালতের এখতিয়ার অবস্থিত, সেরূপ যে কোন আদালতে মামলা দায়ের করা যেতে পারে। তবে শর্ত থাকে যে, মামলার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে সমগ্র দাবিটি এরূপ আদালত বিচারার্থে গ্রহণ করতে পারেন। ধারা 18 আদালতসমূহের স্থানীয় এখতিয়ার অনিশ্চিত হলে মামলা দায়েরের স্থান। নিচে বর্ণনা করা হল 1 যখন কোন স্থাবর সম্পত্তি 2 বা ততোধিক আদালতের কোনটির স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত, সেই সম্পর্কে অনিশ্চয়তা দেখা দেয়, এরূপ আদালতের মধ্যে যে কোন একটি আদালত যদি সন্তুষ্ট হয়ে মনে করেন যে কথিত রূপ অনিশ্চয়তার সঙ্গত কারণ রয়েছে, তাহলে ওই মর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ করে উক্ত সম্পত্তি সম্পর্কে যে কোন মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবেন এবং এরূপ মামলার ডিক্রির সেরূপ কার্যকরতা থাকবে, যেরূপ এই আদালতের স্থানীয় সীমানার এখতিয়ারে উক্ত সম্পত্তি অবস্থিত হলে কার্যকরতা থাকত। তবে শর্ত থাকে যে, মামলাটির প্রকৃতি ও মূল্য এমন হতে হবে যার সম্পর্কে আদালত এখতিয়ার প্রয়োগ করতে সক্ষম। 2 যেখানে 1 উপধারা অনুসারে বিবৃতি লিপিবদ্ধ করা হয়নি এবং আপিল বা রিভিশন আদালতে এই মর্মে আপত্তি উত্থাপন করা হয় যে, সম্পত্তিটি যে স্থানে অবস্থিত সেই স্থানের এরূপ সম্পত্তি সম্পর্কিত মামলায় আদালত এখতিয়ার বিহীনভাবে ডিক্রি বা আদেশ প্রদান করেছেন, তাহলে আপিল আদালত বা রিভিশন আদালত আপত্তিটি মঞ্জুর করবেন না, যদি না তিনি মনে করেন যে মামলা দায়ের করার সময় আদালতের এখতিয়ারের ব্যাপারে অনিশ্চয়তা সম্পর্কে যুক্তিসঙ্গত কারণ ছিল না এবং ইহার ফলে ন্যায় বিচার ব্যর্থ হয়েছে। ধারা 19 ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা। নিচে বর্ণনা করা হল কোন ব্যক্তি বা কোন অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা চালালে অথবা এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা চালালে অথবা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করলে, বাদী তার ইচ্ছা অনুসারে 2 আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মামলা করতে পারে। উদাহরণ ক চট্টগ্রামে বসবাস করে এবং সে কে ঢাকায় মারধর করে। খ ঢাকায় অথবা চট্টগ্রামে এর বিরুদ্ধে মামলা করতে পারে। ক চট্টগ্রামে বসবাস করে এবং ঢাকায় সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে। খ ঢাকায় অথবা চট্টগ্রামে এর বিরুদ্ধে মামলা করতে পারে। ধারা 20 যে স্থানে বিবাদী বসবাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়, সে স্থানে অন্যান্য মামলা দায়ের করতে হবে। নিচে বর্ণনা করা হল 1 উপরে বর্ণিত সীমাবদ্ধতা সাপেক্ষে প্রত্যেকটি মামলা এমন আদালতে দায়ের করতে হবে যার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে বিবাদী অথবা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে মামলাটি শুরু হওয়ার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা বাণিজ্য চালায় বা ব্যক্তিগতভাবে লাভের জন্য কাজ করে, অথবা একাধিক বিবাদী থাকলে তাদের মধ্যে কোন একজন মামলা দায়েরের সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা বাণিজ্য চালায় বা লাভের জন্য ব্যক্তিগতভাবে কাজ করে, এই শর্তে যে এরূপ ক্ষেত্রে আদালতের অনুমতি থাকতে হবে অথবা যে সকল বিবাদী উপরে বর্ণিত মতে বসবাস করে না বা ব্যবসা চালায় না বা
লাভের জন্য ব্যক্তিগতভাবে কাজ করে না, এরূপ মামলা দায়েরের ব্যাপারে মৌনভাবে সম্মতি দেয়, অথবা গ মামলার কারণ সম্পূর্ণরূপে বা অংশত উদ্ভব হয়। ব্যাখ্যা ১ কোন ব্যক্তির এক স্থানে স্থায়ী বাসস্থান ও অন্য স্থানে অস্থায়ী বাসস্থানে বসবাস করেন বলে ধরে নিতে হবে। ২ কোন কর্পোরেশন বাংলাদেশে ইহার একমাত্র অথবা প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরতে হবে, অথবা যেখানে ইহার অধস্তন কোন কার্যালয় আছে, সেই এলাকায় মামলার কোন কারণ উদ্ভব হলে উহা তথায় ব্যবসা চালায় বলেও ধরতে হবে। উদাহরণসমূহ ক ক ঢাকার একজন ব্যবসায়ী, খ চট্টগ্রামে ব্যবসা চালায়, খ তার প্রতিনিধি দ্বারা ঢাকাতে, ক এর মালামাল খরিদ করে এবং বাংলাদেশ বিমানে অর্পণ করার জন্য, ক কে অনুরোধ করে, ক তদানুসারে মালগুলি ঢাকায় অর্পণ করে, ক মালগুলির মূল্যের জন্য খ এর বিরুদ্ধে ঢাকায় যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে, অথবা চট্টগ্রামে যেখানে খ ব্যবসা চালায় মামলা করতে পারে। খ ক কক্সবাজার, খ ঢাকা এবং গ চট্টগ্রামে বসবাস করে। ক খ ও গ একত্রে খুলনায় থাকাবস্থায় খ ও গ একত্রে যৌথভাবে একটি চাহিদামাত্র পরিশোধযোগ্য প্রমিসরি নোটে স্বাক্ষর করে উহা ককে দেয়। ক খুলনাতে খ ও গ এর বিরুদ্ধে যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে মামলা করতে পারে, সে খ এর বিরুদ্ধে ঢাকায় যেখানে সে বসবাস করে এবং গ এর বিরুদ্ধে চট্টগ্রামে যেখানে সে বসবাস করে মামলা করতে পারে। কিন্তু এরূপ প্রত্যেকটি ক্ষেত্রে বিবাদীদের মধ্যে যে ব্যক্তি বসবাস করে না, সে আপত্তি করলে আদালতের অনুমতি ব্যতীত মামলার কার্য অগ্রসর হতে পারে না। দেওয়ানি কার্যবিধি আইনের ১১ থেকে ২০ নম্বর ধারা আলোচনা করা হল। পরবর্তী ধারাগুলো শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে ধন্যবাদ।